ফায়ার হয়েছে হয়তো ভবানীপুরে, কিন্তু হাওয়ার মধ্যে কোনো গন্ধ পেয়ে যায় নাকে আগুনের। রাশিদিনিয়ার বোম ব্লাস্ট মধ্যে 3 দিন পর একটা সিঁড়ির তলায় একটা বাচ্চা কাঁদছে। তখন ওই জায়গাটা ক্লিয়ার করলাম, দেখলাম একটা বাচ্চা বসে বসে কাঁদছে। 150 খানা ফায়ার অ্যাটেন্ড করেছি আমি, 2বার মরতে মরতে বেঁচেছি। এইরকম গাছে আমার কোনো সম্মানই নেই। এটা পদ্মশ্রী। কলকাতা পুলিশ এক জায়গা থেকে 7,000 টাকা চ্যারিটি পাই আমি। বাবা বিছানার মধ্যে টাকা বিছিয়ে তার উপরে ঘুমোতো। একজন আছেন যিনি, যার একটা বিজনেস আছে মণিপুরা আয়ুর্বেদা বলে। ওরা কি করে, গাছের যে তেল থেকে ওরা প্রোডাক্টস বানায়। আচ্ছা, তো আপনার জন্য পাঠিয়েছে। এটা আগে ব্যাগটা দিই, এটা দিতে হবে ক্যামেরার জন্য। নমস্কার, আমি অনিমেষ আজকে আবার এলাম। যার সাথে আজকে আলাপ করব তার সাথে এই কথা বলাটা মোটামুটি আগুন নিয়ে খেলা করার মতন। তিনি বাংলায় জন্মগ্রহণ করেছেন কিন্তু বাঙালি নন, কিন্তু আদ্যপ্রান্তে বাংলার হয়ে গেছেন। তিনি বাংলার গর্ব অবশ্যই। বাংলায় তাকে চেনে লোক একটু কম, কিন্তু সেটা নিয়েও তিনি বাংলার মানুষের জন্য অবিরত কাজ করে যাচ্ছেন। নিজের প্রাণ আগুনের হাতে দিয়ে দিচ্ছেন এবং মানুষকে বাঁচাচ্ছেন। ভারত সরকার তাকে পদ্মশ্রী দিয়েছেন। আমাদের পাশের বাড়িরই লোক, কিন্তু আমি জানি না আপনাদের মধ্যে কতজন চেনেন। আমার সাথে আজকে প্রথম পরিচয় হচ্ছে, এবং তার ঘরে এসে যেটা দেখছি সেটা হচ্ছে প্রচুর শিল্ড, মেডেল, প্লাকের সম্ভার। কিন্তু আমার একটু কয়েকটা প্রশ্ন যাচ্ছে মনে, যেটা সেশনেই জেনে নেব ওনার থেকে ডাইরেক্টলি, যে এই মেডেল, সার্টিফিকেট, এইগুলো ঠিক তার আসল জীবনে কতখানি ট্রান্সলেট করছে, কতখানি সাহায্য করছে। কিন্তু সেই কথা পরে আসা যাক। আজকে আমাদের সাথে আছেন বিপিন গানাত্রা। নমস্কার। নমস্কার। তো আপনাকে তো ইন্ডিয়াস ফায়ার চেসার বলেছে বিদেশি অনেক চ্যানেল, টিভি চ্যানেলস। তো এই ফায়ার চেসার ব্যাপারটা কি, আপনি কি করেন? আগে প্রথমে যখন আমি স্টার্ট করলাম ছোট বয়সে, যখন 12 বছরের ছিলাম, তখন দাদা বানকেসে মারা যাওয়ার পর থেকেই মাইন্ডটা ডিস্টার্ব ছিল। কীভাবে এইভাবে হসপিটালে যে বানকেস দেখতাম, দেখে অবাক লাগতো যে মানুষ সুসাইড করে কেন। এই অবস্থায় আবার বাড়ির লোককে সহ্য করতে হচ্ছে 10 দিন, 15 দিন, 1 মাস তাকে ট্রিটমেন্ট করতে হচ্ছে। এই যে 1 মাস ভরদার জন্য যে হাসপাতালে গেলাম, মাইন্ডটা ডিস্টার্ব হয়ে গেল। সেই জন্যে কোনো জায়গায় আগুন লাগলে, কোনো দমকল গেলে তার পিছনে পাগলের মতন ছুটতাম, কোথায় গেছে, কিংবা ট্রাফিককে জিজ্ঞেস করতাম, বলতো ডেলহাউসি গেছে। তখন ডেলহাউসিতে গিয়ে পাইপগুলো বেছানো, ওদের হেল্প করতাম। ওরা দেখে দিন প্রত্যেক ফায়ারে এসে মোটামুটি হেল্প করে দিচ্ছে এবং লাস্ট অবধি থাকছে, এবং আবার লাস্টে পাইপটা গুটিয়ে নিচ্ছে। ফায়ার আউট হলে সঙ্গে অফিসাররা বলতে ফায়ার আউট, তখন আমি পাইপ গুটিয়ে গাড়িতে তুলে দিই। তখন বড় বড় অফিসাররা জিজ্ঞেস করলো, ভাই তোমার নাম কি, তুমি কে? হ্যাঁ স্যার, আমার নাম বিপিন গানাত্রা। আমার একটা নেশা, আমি লোককে হেল্প করতে চাই, আমার আর কোনো এর মধ্যে ইন্টারেস্ট নেই, আমি শুধু হেল্প করতে আসি। বলে ঠিক আছে, তোমার কাজ ভালো আছে, তোমার সাহস আছে, তুমি করো। সেন্ট্রাল ইউনিয়নে একটা ফায়ার হয়েছিল টেলিফোন এক্সচেঞ্জে। তখন ওদের অফিসার দিল্লি থেকে কেউ এসেছিল, সে আমাকে ওয়াচ করছিল, কে ভাই কে পাবলিক এইভাবে কাজ করছে। তখন রাত্রিবেলা ও পার্সোনালি আমাকে ডেকে জিজ্ঞেস করলো, আপনি কে? আমি বললাম আমি পাবলিক, কিন্তু এদেরকে হেল্প করি। তখন ও আমার নাম লিখে রেখে নিয়েছে,
কিছুদিন পর দিল্লি থেকে আমাদের ফায়ার ব্রিগেড অফিসের চিঠি গেছে আপনাদের দুজনকে ওসি সমীর চৌধুরী এবং বিপিন গানাত্রাকে আমরা সম্মানিত করব। সেই জন্য ডিপি বিশ্বাস স্যার ফোন করে ডাকলেন যে বিপিন তুমি তাড়াতাড়ি হেডকোয়ার্টার আসো, তোমার দরকার। আমি গেলাম, যাওয়াতে সঙ্গে সঙ্গে নিজের ইউনিফর্ম নতুন বললো এটা হোল্ডার করিয়ে তোমার কাজে রাখবে এবং পড়বে, এবং তোমার জন্যে আজকে দিল্লি থেকে আমরা সম্মানিত হচ্ছি। টেলিফোন এক্সচেঞ্জে তুমি যা কাজ করেছো ওরা খুবই তোমার নাম নিয়ে বারবার রিপিট করছে, আর সমীর চৌধুরীর নাম ওসি ছিল বলে তার নাম রিপিট করছে। তোমার জন্য আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আলাদাভাবে একটা সম্মান পাচ্ছি, তো সেই জন্য তোমাকে ভালো লাগলো, তুমি আমার ইউনিফর্মটা রাখো। আচ্ছা, তো এটাতে একটু বেশি বয়সে আবার ছোটবেলায় ফিরি। আপনার বাবা মা নামগুলো একটু বলুন। আমার বাবার নাম গিরধারীলাল গোকুল দাস গানাত্রা, আর বাবা ছিলেন এক সময় লন্ডনে ইস্পানি কোম্পানির সাব ব্রোকার, মানে শেয়ার বাজারে একমাত্র কিং ছিলেন। ও কোনো লোক যদি বলে না শেয়ার বাজারে আমাকে শেখাও, বারণ করে দিত, যে তোমাকে শিখিয়ে দেবো কিন্তু আজকে তুমি পয়সা কামিয়ে নেবে, কালকে তুমি বউ বাচ্চাকে বিক্রি করে দেবে। শেয়ার বাজার এইরকম জায়গা, এই কাজটা শিখতে নেই আর করতেও নেই। লাস্টে বাবা একটা বড় লস খেলো, একদিনের মধ্যে 50 লাখ টাকা। বাবা, তখনকার দিনে? এটা কোন বছর? এই 68-70-র মধ্যে 50 লাখ টাকা একদিনের মধ্যে, কিন্তু ডিসাইড করলো কি নিজের কিছুটা লস হয়ে যাক, যে ছোট ছোট ব্রোকার আছে তারা বেঁচে যাক, তাদের লস হবে না। কেন লন্ডনে ইস্পানি কোম্পানি ব্যান্ড হয়ে গেছে, কিন্তু ওরা ইন্ডিয়াতে জানায়নি কি আমাদের বিহাফে কোনো ডিলিং করবে না। বাবা তার আগেন সেখানে ডিলিং করে বসে আছে, সেই জন্যে বাবা 50 লাখ টাকা লস করেও অন্য দালালদেরকে বাঁচিয়ে নিল, আর নিজে সে কাজ ছেড়ে তারপর তার এই মধ্যে একটা মারওয়াড়ি বন্ধু হয়ে গেছিল, তার লিলুয়াতে কারখানা ছিল, তার সঙ্গে ব্যবসা করলো। এই ক্যানিং স্ট্রিটে যত পলিথিনের দোকান সেখানে পলিথিন সাপ্লাই করতো, তার মধ্যে কিছু পার্সেন্টেজ পেয়ে যেত। তা এইভাবে আস্তে আস্তে আমি ছোটোবেলা বর্দার মোটর পার্টসের দোকান ছিল, তার দোকানে গিয়ে বসতাম। বর্দা দিওয়ালির সময় দোকান পরিষ্কার করে আলাদা থাকতো ভবানীপুরে, ও পার্টসগুলো পেট্রোল আর কেরোসিন দিয়ে ওয়াশ করছিল, সিল্কের লুঙ্গি পরে। বাইরে থেকে কোনো রকেট এসছে, আগুন লেগে গেছে। আর আমি সেই দিন বেড়লাক আমি কলকাতায় ছিলাম না, উলবেরিয়ে গিয়েছিলাম কোনো কাজে। তা আমার ভোর 5টার সময় খবর এলো বিপিন তোমার দাদা পুড়ে গেছে, তুমি ইমিডিয়েট আসো। আমি আসছি। তা আমার ভয় ছিল কি আমি তুবড়ি বানাবার জন্য মশলা রেখেছিলাম। আমি ভাবলাম আমার অ্যাবসেন্টে দাদা হয়তো ওর মধ্যে হাত দিয়েছে, হয়তো তার জন্যে বান হয়েছে। এখানে আসার পর খবর পেলাম ওর ঘরে ভবানীপুরে এইভাবে অ্যাক্সিডেন্টে। আর বাবা অ্যাবনর্মাল কী করলো, পিজিতে ভর্তি করলো না, মেডিকেলে ডাক্তাররা বললো কে বিপিনকে আমরা ভালো করে চিনি, আপনি এখানে ভর্তি করুন, আমরা বাঁচিয়ে নেব। কিন্তু দাদা কাঁদতে লাগলো, আমি ভর্তি হবো না। আর বাবা অ্যাবনর্মাল কিছু করলো না, সারা রাত বিছানায় রেখে দিল, এই বেডে রেখে দিল। এখন তারপর সকালে এসে আমি ভারতাল্লা বিশ্বনন্দে বানকেসে ইউনিটে ভর্তি করালাম। 1 মাস থাকলো। তখন এই যে সুপার সালফারাইজিং ক্রিম তখন নতুন বেরিয়েছিল, মার্কেটে ছিল না। দিল্লি থেকে একটা ব্যাংকের ম্যানেজারকে দিয়ে ওখান থেকে 10টা প্যাকেট বড় আনানো হলো, সেটা লাগানো হলো, কিছুটা বেঁচে গেল। লাস্টে আমি ওটা মেডিকেলে বানকেসে ডোনেট করে দিলাম, কিন্তু এটা যারা বানাছে তাদেরকে ইউজ করবেন, আমার লাগবে না, আমার কাজ হয়ে গেছে। আচ্ছা, তা এইভাবে
মানুষের জীবনে ভালো জিনিসও আসে, খারাপ জিনিসও আসে, কিন্তু তাকে ডাইজেস্ট করতে হবে। খারাপ জিনিসটার মধ্যেও কিছু অংশ এইরকম আছে, যদি তাকে বেশিভাবে চিন্তা করি তাহলে নিজে আপনাকে ভেঙে ফেলবে। ঠিকই। তো সেই রকমই আমি মানে আপনার দাদার কথা শুনে তো খারাপই লাগলো, কিন্তু এই ছবিটা দেখলাম আপনার ওইখানে, আমার এটা কে? এটা আমার ছোটবেলার ছবি। এই ফ্রক পরে? হ্যাঁ। কত বয়স তখন? কি এখানেই থাকতেন? এই ঘরে জন্ম আমার। আচ্ছা। তো এই এই ফ্রক পরা ছবিটা আমি ভাবলাম বোধহয় বোন আছে। তো আবার সিরিয়াসে রইতে ফিরি, যে এই তো এত কাজ করছেন, তো তা বিয়ে করেননি কেন? দেখেন, কিছুটা ঘরের মধ্যে অশান্তি এবং বাবার যা স্বভাব, এবং বাবা একদম বোধ রাগী ছিলেন। রাগী মানে ও যদি এখন বলে থাকে নাইট আছে, আপনি ওকে দিন বলতে পারবেন না। আমার সঙ্গে পড়তো না, ও আমার সঙ্গে রাগারাগি করতো, আমি বাড়ি ছেড়ে চলে যেতাম, অন্য জায়গায় গিয়ে সোশ্যাল ওয়ার্ক করতাম, মেডিকেল ইমার্জেন্সি যেতাম, কোনো পেশেন্ট এসে তাকে ধরিয়ে নিতাম, ডাক্তারকে হেল্প করতাম, ডাক্তার সে পেশেন্টকে স্যালাইন চালানোর জন্যে স্টেন্ট খুঁজছে, আমি এনে দিয়ে দিতাম। বলে আপনি কে? আপনি তো স্টাফ নয়, কিন্তু আপনি সব জায়গায় জানেন কোথায় কী আছে। স্যার ডেলি আসি দেখি। বলে এই পর্যন্তকে আমাকে স্টিচ করতে শিখিয়ে দিয়েছে, আমি স্টিচ করতে পারি, কিন্তু এটা আমি প্রফেশনালি নিলাম না, অ্যাক্সিডেন্টলি। কেন? মেডিকেলে 12টা থেকে 1টার মধ্যে যখন শিফট চেঞ্জ হয়, যে প্রথমে আসে 1 ঘন্টা আগে পালিয়ে যায়, আর যে আসার আছে 1 ঘন্টা লেট আসে, তার মাঝখানে যে পিরিয়ড, সেটা হোয়াইটের পিরিয়ড। তখন ডাক্তার প্যানিক হয়ে যায়, তখন বিপিন গানাত্রা গেল, তখন আমি ডাক্তারকে হেল্প করি, এবং আমিও নিজের চেষ্টা করি হেল্প করে দিই ভালো করে। কেন? কেউ আননোন পেশেন্ট আসছে, তার সঙ্গে কেউ নেই, ও মাথা ফাথা হালাচ্ছে কিংবা হাত পা নাড়াচ্ছে, ডাক্তার স্টিচ নিচ্ছে, আমি ধরে নিই, স্যার করুন। বললো ঠিক, একদম ঠিক করলেন। তাহলে এইভাবে জীবনে অনেক ভালো থেকে মন্দ জিনিস পেলাম আমার ঘরে। আজকে আমি বলছি না, একসময় এইরকম গাছে আমার কোনো সম্মানই নেই। ছোটবেলা থেকে আমি সম্মান পাইনি ঘরের মধ্যে। আমার 2টো বোন আছে, একটা বোন ভবানীপুরে, যে 80 লাখ টাকা মেরে নিয়েছে। আমার বাবা মরে যাওয়ার আগে আমার থেকে ক্ষমা চাইলো, কে আমি তোমাকে চিনতে পারলাম না, কিন্তু তুমি যা আছো আজকে বুঝে গেছি, তুমি আমাকে ক্ষমা করো, বোনকে বলো পয়সা ফেরত দিয়ে দিতে। আর বাবাকে আমি এখানে রাখতে পারলাম না, কেন? যা অবস্থা, আমি ওকে এখানে একা পারতাম না বলে বোনের ঘরে পাঠিয়ে দিলাম। একদিন বোন এসে আলমারি খুলে সব, বাবা বিছানার মধ্যে টাকা বিছিয়ে তার উপরে ঘুমোতো। একটা পাশের ঘরের বৌদি একদিন 100 টাকা চাইলো, কাকু 100 টাকা দিন না। বললো আমরা লেডিসরা বাথরুম যাই, পাল্লাটা ভাঙা, আমরা মিস্ত্রি ডেকে দিই, 500 টাকা খরচা। বাবা চাদর তুলে ডেকে দিল, যা তুলে নাও, যা লাগবে নিয়ে নাও। তো ওই বৌদি আমাকে বলল, তখন আমি নিজে রাস্তায় পার্টি অফিসে থাকতাম, বললো বাবা এইভাবে টাকা রাখছে, টাকা দিয়ে গেলে কিছু হয়ে গেলে আমরা সব ভেসে যাব। তো আমি বোনকে ফোন করে বলে দিলাম, বোন এসে সব টাকা নিয়ে গেল, প্লাস আলমারিতে মা যা গয়না টয়না এবং যা ছিল সব নিয়ে গেল। পরে বাবা বুঝলো যে এই ছেলেটা ঠিক ছিল। আমরা তখন বাবা আমার থেকে ক্ষমা চাইলো, আমি তোমাকে বুঝতে পারিনি, তার জন্য ক্ষমা করো, আর বোনকে বলো পয়সাটা ফিরে দিয়ে দিতে। আমি কিন্তু পাইনি, আর আমার ইচ্ছাও নেই টাকা, কেন আমার ইন্টারেস্ট টাকাতে ছিল না, ভালোবাসা এবং লোকের সাহায্যের মধ্যেই আমার পুরো ইন্টারেস্ট। আগে মেট্রো রেল যখন তৈরি হতো তখন নানা রকম অ্যাক্সিডেন্ট হতো। একসময় একটা লেডিস মেয়ে বাসের সামনে গেট থেকে নামবে বলে মেডিকেলে, ওকে কন্ডাক্টর ধাক্কা মেরে দিয়েছে, ও পিছনে চাকায় ঢুকে গেছে। তখন বাসটাকে আটকালাম, আটকে ওই মেয়েটাকে তুলে
রিক্সা বসালাম, তার সঙ্গে যে লোক ছিল পালিয়ে গেছে ভয়তে দেখে। আমি নিয়ে গেলাম, দেখলাম ডাক্তারও পা কাটার চেষ্টা করছে। আমি স্যার একটা ইয়াং মেয়ে, তার জীবন নষ্ট করবেন না, পাটা কাটবেন না। বলে আপনি কে? আমি পাবলিক, কিন্তু একটা মেয়ের পাটা কেটে দিলে আপনার তো কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কিন্তু তার জীবন নষ্ট হয়ে যাবে। তাহলে 10 বোতল ব্লাড লাগবে, দেবেন? না, আপনি 100 বোতল চাইলে আমি দেবো, আপনি খালি গ্রুপ দিন, আমাকে লিখে দিন, আমি নিয়ে আসবো। বৃষ্টি বলছে আমার কাজ, আমি বলছি আমার কাজ। আমি দৌড়ে মানিকতলা গেছি, ব্লাড বুক করিয়েছি, 2-3 বোতল নিয়ে দিয়ে দিলাম। বললো আরও 4 ঘন্টা পর 3 বোতল রেডি রাখবে। আমি ঠিক আছে। ও করলো কি, মেয়ের পিছন থেকে ঠাই থেকে অপারেশন করে মাংস নিয়ে এই গোড়াটা ঢুকিয়ে পাটা ঠিক করে দিল। বললো যদি এর মধ্যে কোনো রিয়াকশান না হয় তাহলে মেয়েটার পা বেঁচে যাবে। আর সত্যি ভগবানের দয়া, কিছু হলো না। 1 মাস পর একদম অ্যাকুরেট। আচ্ছা, পরে জিজ্ঞাসা করবো ভাবছিলাম, কিন্তু এখনই এই কনটেক্সটে জিজ্ঞাসা করি, এই যে এত লোকের আপনি উপকার করেন, তারা যোগাযোগ রাখে? না, যোগাযোগ মানে যে সময় যেখানে কাজ করি তখন অনেক লোকরা গলায় ধরে, হাত মেলায়, খাওয়ার জিজ্ঞেস করে। পরের দিন ওখান থেকে গেলেও চেনে না। কেন? ও নিজের টেনশনে আছে, যা লস হয়ে গেছে সেটা মাইন্ডে ঘুরছে। তখন আমি কাজ করতাম, সেটা ভালো লাগতো না, এ বাঁচিয়ে নিচ্ছে। এই ফিরপো মার্কেটে যখন আগুন লেগেছিল, রোডের উপরে দোকান, শোরুম, পিছন দিকে আগুন আছে, সামনে শোরুম পুরো ভর্তি। আমি বললাম আগে মালগুলো বের করো, রাস্তা ফেলো, ওই মালটা বাঁচুক, নাহলে আগুনটা এখানে ঢুকে গেলে এই মাল পুড়ে যাবে। তখন বলল ডিসি সেন্ট্রাল, বললো একদম বিপিন ঠিক বলছে, মালটা বের করো সব, তোমরা যাও ভিতরে। দোকানদের লোককে বললো ওর সঙ্গে যাও, ও যাচ্ছে ছেলে, ও ভয় পাচ্ছে না, তোমরা কেন ভয় পাচ্ছ, ওর সঙ্গে যাও। তখন মালের গাদা নিয়ে এসে আমি বাড়ি ফেলে দিলাম। আমি বললাম পরে কোনো মেটাডোর এনে তার মধ্যে তুলে নেবেন, আপনাদের 4 জন এখানে থাকবে, পুলিশ আসে, কেউ হাত দেবে না। তো এমনিতে তো যেটা শুনেছি, আপনি স্কুলের ফর্মাল এডুকেশন খুব একটা বেশি দূর চালান না। আমি 6 গুজরাটি অবধি পড়েছি। তারপরে কি করলেন? তারপর পড়াতে আমার কোনো ইন্টারেস্টই ছিল না। আমি সোশ্যাল ওয়ার্কের ইন্টারেস্ট ছিল ওই বয়স থেকেই? ওই বয়স থেকে। তো আগে মেডিকেল করতাম, তারপর বর্দা মরে যাওয়ার পর ফায়ার অ্যাটেন্ড করলাম। এই ফায়ারের মধ্যে নানা রকম কেস দেখলাম। আমি স্টিফেন কোর্টে যা দেখেছি, মানে আর কারো ভালো হবে না খারাপ হবে ভগবান জানে। খুব খারাপ অবস্থা। তার চেয়ে বেশি খারাপ দেখলাম আমৃতি। কেউ বয়স্ক লোক বাঁচতে ট্রিটমেন্ট নিতে এসছে, নাকে স্যালাইন আছে, কিন্তু নিঃশ্বাস নিতে পারছে না। কেন? যেখানে আগুন লেগেছিল আন্ডারগ্রাউন্ডে, সে ডেক থেকে পুরো ধোঁয়াটা হসপিটালের মধ্যে চলে গেছে, প্রত্যেক কেবিনে। আমি সঙ্গে সঙ্গে গিয়ে বললাম আগে কাজ ভাঙো, এরটা ক্লিয়ার করো, এরটা প্যাক হয়ে গেছে পুরো। তখন বললো, স্যার বললো ঠিক বলছে বিপিন, এর না দিলে এটা পরিষ্কার হবে না, আগে কাঁচটা ভেঙে দাও বাইরে। আর সেখানে টেকনিক্যালি প্রবলেম এটা হলো, দরজা খুলিনি 1 ঘন্টা অবধি, পাবলিককে ঢুকতে যায়নি। কেন? চুরি হয়ে যাবে। আরে ভাই, চুরি হবে সেটা টেকনিক্যালি জিনিস, তোমার রাইট আছে, কিন্তু তুমি এটা তো ভাববে একটা ঘটনা ঘটেছে, তার মধ্যে 5 জন হেল্প করতে আসবে। ওখানে যেভাবে দেখলাম না, 10 ফুট ছেড়ে পেশেন্ট পড়ে আছে ডেড। ভগবানে বিশ্বাস করেন? ভগবান, দেখেন, ভগবানকে বিশ্বাস করা আর পুজো করা দুটো আত্মার উপরে নির্ভর। আপনার নিজের আত্মা শুদ্ধ থাকলে ভগবান আপনাকে ছাড়া থাকতে পারে না। তার জন্যে নিজের আত্মাকে সবসময় পরিষ্কার রাখতে হবে।
হ্যাঁ, কিন্তু ভগবান এমনিতে পুজো করেন না। হ্যাঁ, পুজো না করলে আমার সকালে শিব মন্দির না যাই, জল না চালাই, তো তখন আমার দিন হয় না। আগে পুজো, তারপর যে কোনো কাজ। চা নাস্তাও সকালে উঠে 5টার আগে চা নিয়ে আসি, চা খেয়ে নিই, তারপর নেক্সট কিছু না, তারপর মন্দির, চান করে মন্দির থেকে ফিরঙ্গি কালী মন্দির, এই দুটো মন্দিরে আমার ডিউটি। দর্শন করে মনে শান্তি পেলাম, টিপ নিয়ে নিলাম, বাস। আচ্ছা, তো আপনি যে এই এত লোক বাঁচিয়েছেন, এর মধ্যে এমন কিছু দেখেছেন যেটাতে মনে হচ্ছিল যে এটা ভগবানই করে দিল, না হলে এটা হওয়ার কিছু ছিল না, হতেই পারতো না? দেখেন, এটা আপনি, আপনার কোয়েশ্চেনটা আপনার জায়গায় অনেক ঘনিষ্ঠ, কিন্তু কিছুটা সিক্স সেন্স, ভগবান মানুষের মধ্যে কোনো নলেজ কিংবা প্রে করে দেয় কি অমুক জায়গায় আমি আগুনের সঙ্গে কথা বলতে পারি, আগুনের কালার দেখে বলে দিই এই 2 ঘন্টা থাকবে না 1 ঘন্টা থাকবে। ফায়ার ব্রিগেডের লোকরা বলে দিত, আরে কি বলছো তুমি। চাইনা টাউন বিল্ডিংয়ের উপরে আমি আর অফিসার উঠে গেছি, আমি বললাম স্যার নেমে যেতে হবে। বললো কেন? আমি বিল্ডিং ক্রস হবে। কি বলছো? হ্যাঁ। আমি বললাম 1 ঘন্টার মধ্যে বিল্ডিংটা পড়ে যাবে। তুমি কি করে বলে দিলে? আমি বলছি তো, আমার মাইন্ড যেটা বলছে সেটা আমি বলছি। ঠিক আমার মুখে সেই সময় ফ্লেম লেগে গেছিলো, পাশে চীনেরা থাকতো, তারা ঘরের থেকে হোয়াইট কোনো ক্রিম এনে গালে লাগিয়ে দিল। আমি ঠিক আছে, একটু ঠান্ডা হয়ে গেল, ঠিক আছে, কোনো চিন্তা নেই। এইসব রিস্ক তো নিতেই হবে। ছোটো ছোটো আমি 2বার মরতে বেঁচেছি। একটা স্ট্যান্ডার্ড ওয়্যার হাউস, সকাল 10টা থেকে আগুনে কাজ করতে করতে রাত 10টা বাজলো, ছেড়ে দিলাম। নেক্সট ডে মর্নিংয়ে ওখানে গেলাম, মর্নিংয়ে দেখি ব্যাক সাইডে আগুন অ্যাসিডিস জ্বলছে। তখন আমি হাউস নিয়ে ভিতরে ঢুকছি। নিতাইরা বলে সাউথ কলকাতাতে একটা এনজিও আছে, সে প্রত্যেক ফায়ারে যায়, আমাকে দেখে এবং সে আমাকে খুব ভালোবাসে। তাকে আমি আমার মোবাইল দিয়ে দিলাম, কাজ জলের নষ্ট না হয়। আর আমি যেই ঢুকলাম তখনই দেখছি বিল্ডিংটা ক্লোজ হচ্ছে, কিন্তু আমার হাতে রানিং পাইপ, ওটা ছাড়লে আমাকে মেরে ফেলবে, ওটা জার্ক করবে, এবং ওটাকে জালের মধ্যে আমি আটকে দিলাম। ওই জালতে আটকাতে জালগুলো ছড়িয়ে পড়লো, ওই গর্তের মধ্যে আমি বসে গেলাম, আর উপর থেকে টিন এসে পড়ে গেল আমার উপরে। টিন আর আমার মাঝখানে কোনো জায়গা নেই, আমি মুখটা পর্যন্ত নাড়াতে পারছি না। 15 মিনিট অবধি কন্টিনিউস অন্ধকারের মধ্যে, আর কিছু বুঝতে পারছি না কি হয়েছে আর কোথায় আমি আছি। 15 মিনিট পর আমাকে বমিট হলো, বাইরের আওয়াজ পেলাম, বিপিন বিপিন বলে সবাই ডাকছে। তখন আমি একটা হাত ছাড়িয়ে টিনটা বাজাতে আরম্ভ করলাম, যাতে ওরা সিগন্যাল পায় এই টিনের কাজে আছে। ওই টিন বাজাতে ওরা সিগন্যাল পেয়ে গেল। টিন তো খুব গরম হয়ে গিয়ে থাকবে। টিন গরম হওয়াতেও কিছুটা অংশ আগুনের কাছে নেই, অন্য একটু দূরে আছে, সেটা আমার মাথার কাছে আছে, সেটাকে ঠুকছি যাতে বাইরে সেন্স পায় ওরা কে এই মানুষটা এই জায়গায় আছে। যদি ওরা ম্যানুয়াল যদি না করতো তাহলে আমি মরে যেতাম। কেন মেশিন চালালে তখন সেই রাজেশ থেকে কোনো জিনিস এসে আমার পেটে ঢুকে যেত কিংবা মাথায় ঢুকে যেত। তখন অফিসাররা বললো এখান এরিয়া 100 লেবার লাগিয়ে দাও, ম্যানুয়াল কাজ করো, মালগুলো সরাও। তখন 2 ঘন্টা পর আমি ওই রাজেশ থেকে বেরিয়েছি। আর কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে এমএলএসে করে সামনে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি পিজি নিয়ে গেল। কোনো রাস্তায় সিগন্যাল নেই, একদম অর্ডার দিয়ে দিল এই গাড়িটা কোনো জায়গায় দাঁড়াবে না। পিজিতে নিয়ে যায়, স্যার আমার কিচ্ছু হয়নি, আমাকে 1 কাপ চা খাওয়ান আগে। না, আগে ডাক্তার দেখবে, তারপর। ডাক্তার দেখলো, স্ক্যান করলো, বললো কিছু নেই। বললো স্যার কী যে লোক তুমি, তোমাকে বোঝালে বোঝো না, তুমি রিস্ক নিয়ে ঢোকো কেন?
না, এইটাতেই আমার কথাটা, যে রোমান্টিসিজম তো ঠিক আছে, মানে আপনি সোশ্যাল ওয়ার্ক করার ইচ্ছা হতো, কিন্তু ফায়ার নিয়ে যখন কাজ করছি তখন তো একটা ট্রেনিং এর দরকার পড়ে। কারণ আমি তো আজকে ইচ্ছা থাকলেও যেতে পারবো না, কারণ আমি জানি না কি করতে হবে। তো রাইট, এটা শিখলেন কোথা থেকে? রাইট। এই প্রশ্নটা ভাইটাল প্রশ্ন। আপনার নলেজ নেই কিন্তু আপনার ইচ্ছা আছে সেবা করা, কিন্তু আপনি ঢুকবেন কেন? কেন আপনাকে নিজের সেফটিটা আগে দেখতে হবে, তারপর অন্য লোকের সেফটি। নাহলে আমি তো ঝামেলা বাড়িয়ে দেবো, নাহলে হয়তো ঝামেলা বাড়িয়ে দেবেন, কিংবা যে কাজ করছে সে ডিস্টার্ব হয়ে যাবে। ডিস্টার্ব করে, হ্যাঁ। কিন্তু আমি ওদেরকে দেখে দেখে ওদেরকেও ফলো করতাম কাজ করার সময়, আর ওদেরকে হেল্প করতাম। ও কাটিং প্লাস নিয়ে যায়নি, 4 তলা উপরে কাটিং প্লাস লাগবে, লোক আছে, আবার 4 তলা নেবে, ওর গাড়ি থেকে কাটিং প্লাস নিয়ে উপরে সঙ্গে সঙ্গে লক কেটে গেট খুলে। আচ্ছা, দেখলাম একটা কাঁচের পাল্লা রয়েছে, গাউনবুট খুলে কাঁচের পাল্লাকে মেরে দিলাম, কাঁচ ভেঙে দিলাম, ভিতর থেকে লক খুলে দিলাম। তুমি কি গাউনবুট খুললে? আমি স্যার পা তো উঁচু আছে, আবার পরে নিলাম। বলে তোমার সঙ্গে আমরা পারবো না। তো নর্মালি আমি বাংলায় বলছি, হ্যাঁ, কারণ আমিও মোটামুটি মধ্যবিত্ত বাড়িতেই বড় হয়েছি। তো এই রকম যায় যে নিজের কথা না ভেবে যে মানুষের কথা ভাবে, নিজের প্রাণ ওইখানে ঝুঁকি নিয়ে, তাদেরকে না আমরা সমাজে পাগল বলি। রাইট, রাইট। আমার ক্লোজ বন্ধু, তার সার্জিক্যালের দোকান এখানে এই এরিয়াতে বড় দোকান। সে আমাকে ছোটোবেলা থেকে ভালোবাসে, তার মা বাবা ছিল, ও ভালোবাসতো। ওর মা ডেলি 9টার সময় আমাকে তার সামনে বসিয়ে চা খাওয়াতো। এই যদি না যাই 2 দিন, দোকানের লোককে পাঠাতো, দেখ কোথায় আছে। গেলে জিজ্ঞেস করতাম, দাদা কিছু বলেছে তোকে? রেগেছে? বল, এখন দেখে ওকে দিচ্ছি 2টো থাপ্পড়। না, বৌদি কোনো সময় হয়তো চা বানাতে একটু দেরি করে, আমার সামনে বৌদিকে 2টো কথা আমার খারাপ লাগে। এবার আমার জন্য কেন বৌদিকে বলছেন আপনি? বললে না, তোর সম্মান আলাদা, তোকে আজ থেকে দেখছি না, তুই আমাদের জন্য অত করছিস, তো তোকে তোর সঙ্গে বসে একটা কাপ চা খেতে পারবো না আমরা? এই ভালোবাসার যে মূল্য পয়সা দিয়েও পাওয়া যায় না। কিন্তু উল্টো দিকেরও তো লোক থাকে, রাইট? পছন্দ করে না। হ্যাঁ, তারা কি, আপনি কিভাবে ডিল করেন তাদের সাথে? আমি কাটা লোকের মধ্যে একটা, কিন্তু তাদের বাড়িতে আগুন লাগলেও তো আপনি যাবেন। দেখেন, আগুন লাগলো তখন বোঝা যায় না কার বাড়ি আছে কার ঘর আছে। তার অ্যাড্রেস জিজ্ঞেস করো না, হিন্দু আছে না মুসলমান আছে। বাইপাসে অনেক জায়গায় এরকম জায়গায় গেছি, মোহামেডান এরিয়া, মাংস ঝুলছে, কিন্তু আমাকে তো কাজ করতে হবে। এই প্রভাস সিনেমার পাশে বিল্ডিং পড়ে গেল, ভিতরে ঢুকলাম, দেখছি এক জায়গায় কোরআন শরীফ রয়েছে, থাকের উপরে ওদের কোরআন শরীফ পড়ে রয়েছে। ওদেরকে জিজ্ঞেস করলাম, দাদা দেখেন কোরআন শরীফ আছে, আমি তুলবো, আপনার হাতে দিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ, তুলে নিন, দিয়ে দিন, আমার হাতে দিয়ে দিন, আমি নিয়ে চলে যাব। ওদের ভালো লাগলো, কিন্তু টাচ করার আগে ওদের পারমিশন নিয়ে নিলাম। কেন? আমি সেই জিনিসটাকে সম্মান করি, কিন্তু সেটাকে আমি টাচ করব কি না সেটা আমার জানতে হবে। এর বেশি যাওয়ার আগে আমাদের এটা যারা করতে, আমরা তো কলকাতায় যারা আপনাদের মতো লোক যাদেরকে মানুষ বেশি চেনে না, কিন্তু চেনার দরকার আছে, কারণ আপনাদের দেখে অনেকে মোটিভেটেড ফিল করবে, তো তাদের সাথে এরকম কথাবার্তা বলি। তো কয়েকজন ভালো বন্ধুও আছে যারা জিনিসটাকে সাপোর্ট করে। তো সেই রকমই একজন আছেন যিনি, যার একটা বিজনেস আছে মণিপুরা আয়ুর্বেদা বলে। ওরা কি করে, গাছের যে তেল থেকে ওরা প্রোডাক্টস বানায়। আচ্ছা, তো আপনার জন্য পাঠিয়েছে। এটা আগে ব্যাগটা দিই, এটা দিতে হবে ক্যামেরার জন্য। তো আসি এবার আসি পদ্মশ্রীতে। পদ্মশ্রী তো ভারত সরকার আপনাকে দিল,
তারা খুঁজে পেল কিভাবে যে এখানে বিপিন গানাত্রা বলে একজন আছে? খোঁজটা পেল কোথা থেকে? তার জন্যে আমি এইটুকু বলতে পারি কি আমরা যখন দিল্লি গেলাম, ওখানকার ডিপার্টমেন্টের সঙ্গে কথা বললাম, তখন ওরা বললো যে আপনাকে খুঁজতে গিয়ে 2 মাস লেগেছে। আমরা ফায়ার ব্রিগেড এবং সিভিল ডিফেন্সকে ফোন করছি, তারা কোনো রেসপন্স দিচ্ছে না। বলে বিপিন বলে আমরা কাউকে চিনি না, আমাদের কোনো স্টাফ নেই। তখন ওরা কোনো লোক বলেছে কে মোবাইলে সার্চ করুন এই নামটা, তাহলে পাবেন। তখন মোবাইলের উপর থেকে আপনার অনেক চরিগুলো পেয়েছি। তখন আমরা কনফার্ম হয়ে গেলাম যে বিপিন আছে। তখন আপনার অ্যাড্রেসটা নিয়ে আপনাকে ফোন করে আপনাকে ডাকা হলো। তো ফায়ার ডিপার্টমেন্ট কিন্তু তার আগে জি নিউজে পূজা বলে একটা গুজরাটি মেয়ে কাজ করে, পোদ্দার করেছিল। ও আমাকে 8:30 পৌনে 9টা ফোন করলো, বিপিন তোমার দিল্লি থেকে কোনো চিঠি এসছে কিংবা ফোন এসছে? আমি না। তখন আমি ওকে ডাইরেক্ট বললাম, কেন আজ সকাল থেকে কাউকে পাওনি? আমার সঙ্গে ইয়ার্কি করছো? ও বললো 2 মিনিট দাঁড়াও। তখন আমি ছুটে গেলাম বন্ধুর বাড়িতে, বন্ধুকে বললাম পূজার ফোন এসেছিল এইভাবে ব্যাপার। তো ও সঙ্গে সঙ্গে পূজাকে ও চেনে, পূজাকে ফোন করলো। পূজা বললো কোথাও পাঠাবে না, সঙ্গে পোদ্দার কোর্টে পাঠাও, আগে বৌদিকে ওকে পাঠিয়ে দাও সঙ্গে। গাছি বৌদিকে নিয়ে পোদ্দার করে দেখি পূজা গেটে দাঁড়িয়ে আর একজনকে নিয়ে ওয়েলকাম করলো, নিয়ে লিফটে নিয়ে উপরে অফিসে নিয়ে গেল। তখন ইন্টারভিউ নিল, বললো তুমি পদ্মশ্রী পেয়ে? আমি নিজেও অবাক হয়ে, আমি জানি না, আমি তো আপনি খবর দিচ্ছেন। বলে দাঁড়াও তোমাকে কম্পিউটার থেকে প্রিন্ট আউট বের করে দিচ্ছি, তোমার নাম সিলেক্টেড। তখন ওই প্রিন্ট আউটটা আমি ওর থেকে পেয়েছি। বাহ। তো এই ফায়ার ব্রিগেডের লোকেরা তাহলে খুঁজে পেল না কেন আপনাকে? আপনি তো রোজ ওদের সাথে কাজ করেন। খুঁজে পাইনি তা নয়, একটা লোককে সাইড করা আর তাকে সামনে নিয়ে আসা মোর ডিফারেন্স। ইন্টেনশনালি একটা পাবলিককে আমি দেখাবো ওকে ফায়ার ফাইটার, সেটা তাদের ইগো। কিন্তু সমাজ যেটা দেখছে, সমাজ চারদিকে দেখছে যে এই ছেলেটা কাজ করছে, সমাজ আমাকে তুলে ধরেছে। না, কিন্তু সেরকম ভাবে টু বি ফেয়ার পুলিশ এবং আপনাকে যিনি নিজের ইউনিফর্ম দিয়েছিলেন, অনেকে তো আপনাকে হেল্পও করেছে। হ্যাঁ, অনেক হেল্প, ওরা হেল্পও করেছে। ডিপিপি স্যার, ডেপুটি ডাইরেক্টর, নালে ও তো বড় অফিসার, নিজের ইউনিফর্ম কেন দেবে? ও আমার কাজ দেখেছে, প্লাস আমার কাজকে বলে দিত ওই ছেলেটা যা বলছে শুনতে হবে, দেখে নেবে, ওর খেয়াল রাখবে, প্লাস ও যা বলছে ওটা দেখে কাজটা করবে। কিন্তু এই আপনি এত ফায়ার ফাইট, মানে মোটামুটি আমি যেটা দেখছিলাম কলকাতায় আগুন মানেই আপনি আছেন। আমি প্রায় 150 খানা ফায়ার অ্যাটেন্ড করেছি। নাইটে কি হয়, নাইটে আমি ছাদে ঘুমাই গরমের সময়। ফায়ার হয়েছে হয়তো ভবানীপুরে, কিন্তু হাওয়ার মধ্যে কোনো গন্ধ পেয়ে যায় নাকে, আগুনের ধোঁয়ার। তখন বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, সঙ্গে সঙ্গে নেবে মোবাইল, স্যার কোথায় আগুন লেগেছে? বলে ভবানীপুর। তুই কী করে জানলি? আমি জানলাম, আপনি বলুন কটা গাড়ি গেছে? 10টা গাড়ি গেছে, চলে যা। কোনো আশেপাশে বন্ধুর ঘর থেকে 500 টাকা দিন তো, সকালে দিয়ে দেবো। নিলে ট্যাক্সি ধরে পালিয়ে গেলাম। স্পটে গেলে, আরে তুই কী করে চলে এলি, খবর কী করে পেলি? পেয়েছি খবর পাওয়ার কী আছে? রাত্রিবেলা ঘুম আসে না, টিভি দেখি, বাংলা নিউজ চ্যানেলে হেডলাইন এলো ফায়ার, সঙ্গে সঙ্গে কন্ট্রোলকে জিজ্ঞেস করলাম, স্যার কটা গাড়ি গেছে, কোথায় গেছে? ছুটে চলে গেলাম। এই নাইটে যে আমার ডিস্টার্বের জন্যে ঘুম আসে না, এই তো অ্যাঞ্জেলাম পড়ে রয়েছে, এখন অ্যাঞ্জেলাম নিচ্ছি, কেন একটু ঘুমও দরকার শরীরকে রাখতে গিয়ে। তো আপনার মতে কলকাতায় যে এত ফায়ার লাগে, তার মেন কারণটা কি? দেখেন, এর মধ্যে অনেক কারণ আছে। কিছুটা অ্যাক্সিডেন্টলিও হয়, কিছুটা ইন্টেনশনালি হয়। এখন
কাউকে ব্লেম দেওয়ার না, নাম না নিয়ে না, নাম না নিয়ে এমজি রোডে বড় একটা ফায়ার লেগেছিল সোয়েটারের মার্কেটে। আজকে ওই বিল্ডিংটা দেখুন 10 তলা নতুন বাড়ি তৈরি হয়ে গেছে। ওই আগুনটা লাগানো ছিল ইন্টেনশনালি। কেন? এখানে যে টেনেন্সি অ্যাক্ট আইন, আপনি টেনেন্টকে বের করতে পারবেন না। জিনিসটা ভেঙে গেলে, ক্ষতি হয়ে গেলে টেনেন্টের কোনো রাইট থাকে না, টেনেন্ট এমনি হাতছাড়া হয়ে যায়। তার মধ্যে ও তো বিল্ডিংয়ের মধ্যে যে কটা টেনেন্ট রয়ে গেছিল তারা অনেক বছর লড়লো, পারলো না, লাস্টে বাড়িওয়ালার সঙ্গে হাত মিলিয়ে ডিসাইড করে এখন নতুন বিল্ডিং তৈরি হয়ে গেল। তো দুই ধরনের মেন, মানে এমনি স্ট্যান্ডালোন বিল্ডিং এ তো মাঝে মাঝে লাগে, কিন্তু মেন দুই ধরনের আমি যত দেখি, নয় একটা ফ্যাক্টরি কিংবা একটা মার্কেট প্লেসে লাগে, আরেকটা বস্তি এরিয়ায় লাগে। বস্তি এরিয়াতে লাগে। এটা দেখবেন বেশিরভাগে শনিবার দিন হয়। হ্যাঁ, এটাই আমি বলতে যাচ্ছিলাম, ম্যাক্সিমাম সময় শনিবারে কি আছে যেটা তখন লাগে। এটাই টেকনিক্যালি ব্যাপার। কেন? মাঝখানে একদিন ছুটি পেয়ে যাচ্ছে, যার জিনিস আছে কিংবা যারা থাকে হয়তো দূরে থাকে, সে খবর পাবে, তাহলে সে সঙ্গে সঙ্গে ছুটে আসতে পারবে না। সেই জন্যে এই যে শনিবার দিন এরকম সময় হয় কি মানুষ মিড নাইটে, শনিবার রাতে, হ্যাঁ মিড নাইটে এইভাবে হয়। তাই বলছেন শনিবার রাতের গুলো সবসময় একটু সাসপিশিয়াস। আমি অনেক আগুন শনিবার অ্যাটেন্ড করেছি, কিন্তু এমনও তো আছে যেখানে হ্যাঁ কিছুটা টেকনিক্যালি লাইটের শর্ট সার্কিটের জন্য হয়। হ্যাঁ, এটাই আমি বলছি যে হুকিং টুকিং, মানে আমরাও তো নিয়ম মানি না, নিজেদের আগুন তো নিজেরা। আজকে বড় বাজারে কিছু বিল্ডিং দেখাবো, দেখলে আপনি নিজে চিন্তা করবেন যে অত বড় বড় বিল্ডিং, পাশে থানা রয়েছে, কিন্তু তারা এদেরকে কোনো এদেরকে কোনো বলছে না। কেন? যারা নিজের ঘর নেওয়া ছিল নিয়েছে, যার মিটার ছিল নিজের নামে ট্রান্সফার করিয়ে নিল। ওয়ারিং কত বছর পুরনো, এখন এসে ও একটা বাতি জ্বালাতো, তুমি এসি চালাও, যা চালাও, আমার চলছে তো, আর কি দেখার দরকার, আমি খরচা করতে যাব কেন? কেন? কিছুটা জানতে গেলে তার পেছনে খরচা করতে হবে। সেই খরচা বাঁচাবার জন্যে যা চলছে চলুক, যখন হবে তখন দেখা যাবে, যখন হবে তখন দেখা যাবে। সেই টাকাটা এই অ্যাক্সিডেন্টের মতন ঘটনাগুলো ঘটায়। তারপর এইটাই আমার প্রশ্নটা এইটাই, কলকাতায় আমরা অনেক এইরকম দেখি, স্টার্টিং ফ্রম হেলমেট পরা, হ্যাঁ, পুলিশকে বলতে হবে আমার মাথাটা বাঁচাতে হবে, হ্যাঁ, ফাইন দিয়ে বলতে হবে, নাহলে আমি আমার মাথা বাঁচাবো না। তেমনি প্লাস্টিক এইসব জিনিস, জানি যে এইখানে আগুন লাগলে আমারই ঘরদোর সব পুড়বে, কিন্তু আমরা তাও কিছু করব না। এই জিনিসটাই, এইটা বোঝানো যায় না। আপনি তো ওদের সাথে মেশেন, যাদের লাগে, তারা এইটা লাগার পরে কোনো আক্ষেপ হয় না যে আমি যদি না করতাম ভালো হতো? কারণ কোনো শিক্ষা পায়, তারা শিক্ষা পায়ও, আর কিছুটা শিক্ষা পেয়েও হয়তো নিজেকে সমাজের মধ্যে মাইন্ড চেঞ্জ করে যা হয়েছে ভুলে যা, এইরকম তো ঘটনা আবার পরের বার হতে থাকে। এই 56 নম্বর ক্যানিং স্ট্রিট 12 জন মরেছিল, ট্রান্সফরমার বাস্ট করেছিল সে ধরনের ভুলের জন্য। ট্রান্সফরমার বাস্ট হওয়াতে সে রাস্তায় যে কার্টুন বিক্রি করে তাকে কমন স্পেস দিয়েছিল বিল্ডিংয়ে কার্টুন রাখার জায়গা, সেই কার্টুনগুলো ধরে নিল। যারা অফিস থেকে বেরিয়ে বাইরে আসবে, বাইরে কমন স্পেসে আগুনের মধ্যে কি করে বেরোবে? 12 জন মরেছিল। এবং এই কলেজ স্ট্রিটে একটু এগিয়ে মির্জাপুরে এগিয়ে গেলে কি একটা বাংলাদেশি মার্কেট, 22 জন মরেছিল। কিন্তু আমি তখন মিডিয়ারা দেখলো বিভিন্ন অত কাজ করেছে, কিন্তু কোনো টিভি কিংবা নিউজ ওকে করেনি।
তখন ইন্টেনশনালি আমাকে ডাকলো, বলে তুমি আসো, তোমার একটু ছোট বাইট নেব। ওরা ছোট বাইট নিয়ে দেখালো কি এই ছেলেটা অত লোককে নিয়ে হসপিটাল পৌঁছালো কিংবা মর্গে পাঠালো, কিন্তু এর কোনো মূল্য নেই, এর কোনো মানুষ নেই। তো এইখানে একটু থামি, আপনি অ্যাওয়ার্ড তো প্রচুর পেয়েছেন, হ্যাঁ, কিন্তু এই অ্যাওয়ার্ডগুলোর সাথে তো ক্যাশ প্রাইজ সবসময় থাকে না। যেমন পদ্মশ্রীটা আমার মনে হয় ক্যাশ দেয় না এখনো। আপনি পদ্মশ্রী বিজেতা, আরো অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন, কিন্তু সবসময় তো এই অ্যাওয়ার্ডের সাথে ক্যাশ থাকে না। তো একদম 100% ঠিক বললেন, সব সময় টাকা পাওয়া যায় না, কিন্তু সমাজে থাকতে গেলে খরচাও আছে, হ্যাঁ, নিজের পেটও আছে, চালাতে হবে। সেটা টেকনিক্যালি এখন সমাজে একটা সম্মান পেয়েছি বলে আমাকে আরও খুব সাবধানে চলতে হবে, সাবধানে থাকতে হবে, যাতে আমার থেকে বেশি পদ্মশ্রীর উপর যাতে দাগ না লাগে। হ্যাঁ, তো এবার সেটাতে তো আরো প্রবলেম হয়ে যাচ্ছে। আরো প্রবলেম বেড়ে যায়। কেন? আগে আপনি ফ্রিলি ছিলেন, যার সঙ্গে যে কোনো লোকের সঙ্গে যেভাবে কথা বলতেন, এবার আপনি বলতে পারেন না। আপনাকে অনেক ভাইটাল এবং সবার সম্মান করতে হবে, সম্মান দিলে সম্মান পাবেন, সেই অবস্থা। তো তাহলে আমি যেটা প্রশ্নটা করছি সেটা হচ্ছে, তাহলে আপনি এখন এই বয়সে, দেখুন এই বয়সে যত বাড়ছে অগ্রাহ্য করার তো কিছু নেই। আপনিও বলছেন যে আপনি ওষুধ খাচ্ছেন, এই খাচ্ছেন, তার একটা খরচ আছে। আপনি বিয়ে করেননি, তাহলে আপনাকে সাপোর্ট করছে কে? আমাকে সাপোর্ট করছে বন্ধুরা, এবং এক জায়গা থেকে 7,000 টাকা চ্যারিটি পাই আমি। 7? হ্যাঁ, 7,000। 7,000? 7,000 আজকে মানে এই মার্কেটের মধ্যে এখন 7,000 মানে 7 রুপিসের হিসাব হলো। হ্যাঁ, সেটাই। কেন? এখন বাজারে আগে টাকার ভ্যালু ছিল, এখন 500 টাকা নিয়ে বেরোলে 5 মিনিটে কোথায় চলে যায় বোঝা যায় না, আমি কোথায় খরচা করলাম। তো সেই জিনিসটাতেই এটা কি আপনার মনে হয় না যে মানে এই রকম একটা ব্যাপার, আমাদের সোশ্যাল ওয়ার্কার আমরা সবসময় ধরে নিই যারা সোসাইটির জন্য কাজ করবে তাদের কিছু চাই না, কিন্তু তাদেরও তো খেতে হয়, তাদেরও জামা কাপড় পরতে হয়। এই কোয়েশ্চেনটা আপনি ঠিক করলেন, কিন্তু এটা আমি যতটুকু বুঝি, আমি কষ্ট পাই, কিন্তু এটা সমাজকে বুঝতে হবে কি ওর জন্য আমরা কেন করলাম না, কেন করছি না, সেটা সমাজ নিজে বুঝতে পারলে তখন তার রিভাইজ হবে। হবে হয়তো কোনোদিন, হয়তো আমি না পেলাম, অন্য লোক হয়তো আমার জায়গায় আসে, সে তখন ওই পজিশনে কিছু ভালো পেয়ে যায়, হতে পারে। তো কামিং ব্যাক টু আজকের দিন, পদ্মশ্রী পাওয়ার পর, আর এখন আপনার কত, 68 হবে? তো এই বয়সে এখনো কি আপনি আগুন লাগলে দৌড়াচ্ছেন? আগে নাইটে যেতাম, এখন নাইটে যাই না, দিনের বেলা যাই। আচ্ছা। আর এখন নাইটে আমি পারি না, কেন? এই করোনা পিরিয়ড পর থেকে ট্রাফিকে গাড়িতে পাওয়া অনেক কষ্ট, হেঁটে অনেক দূর অবধি যাওয়া কষ্ট, সেই জন্যে এখন নাইটে যাই না। দিনের বেলা কোনো খবর পেলে সঙ্গে সঙ্গে বাসে উঠে গেলাম, কিংবা মেট্রোতে উঠে গেলাম, তার পাশে কোনো স্টেশন নেবে গেলাম, ওখান থেকে ট্যাক্সি ধরলাম কিংবা হেঁটে চলে গেলাম। সাবধানে যাবেন, এখন আর বয়স কিন্তু কম নেই, বাড়ছে। বাড়ছে। তো শেষের দিকে এসেই গেছি। একটা একটা করে বলুন, একটা এমন ইনসিডেন্ট যেটা মনে হয়েছে যে একটা দারুণ, একটা প্রাণ বাঁচলো, কিংবা একটা বিরাট জিনিস, মানে বেস্ট এক্সপিরিয়েন্স। আমি সেই দিন দাদাকে দেখিয়েছিলাম বাবুইয়ারে রশিদ মিয়ার বোম ব্লাস্ট ছবিটা, তার মধ্যে আমার ছবি ছিল, সেই ডকুমেন্ট আজকে পাচ্ছি না খুঁজে। তা ওই মধ্যে 3 দিন পর একটা সিঁড়ির তলায় একটা বাচ্চা কাঁদছে, সে তার উপরে প্লায়ের পুরো চাই পড়ে গেছে, সে ভিতরে
সিঁড়ি এইভাবে গেটের মধ্যে বাচ্চা ছিল। হ্যাঁ হ্যাঁ, আমার যেন মনে পড়ছে ওই বউবাজার বউবাজারে। আচ্ছা, তখন আমি ইশারা করলাম যে স্যার গাড়িগুলো সরিয়ে দিন। বললো কেন? লোক আছে, বাচ্চা। বললো ঠিক, হ্যাঁ ঠিক। বললো এই গাড়ি সরাও, ম্যানুয়াল কাজ করো। তখন ওখান থেকে অত গন্ধকে রাত্রিবেলা ব্লিচিং পাউডার ইমার্জেন্সি মেডিকেল থেকে নিয়ে এলাম, সব জায়গায় ছেটকাচ্ছি, কেন আর ওই গন্ধটা সহ্য করতে পারছি না। 2 দিন অবধি কন্টিনিউস। এখন তখন ওই জায়গাটা ক্লিয়ার করলাম, ক্লিয়ার করে টোট লাইট মেরে হুকি মারলাম, দেখলাম একটা বাচ্চা বসে বসে কাঁদছে, মানে এরকম ছোট হয়ে বসে গেছে, ও নড়তে পারছে না। ঠিক ঠিক আছে, বাচ্চা আছে, এবার দেখে নিয়েছি এই জায়গাটা ক্লিয়ার হলে হাত ঢুকে ওকে তুলে নেব। তখন আরও 2-3 লেবারকে ডাকলাম, এই সব সাইড করো। ওরা সাইড করলো, করে ওরা তুললো। আমাকে বললো আপনি নিয়ে যান, আপনি নিয়ে যান। আমি কোলে নিয়ে নিজে গেছি। অফিসারের গাড়িতে রাখতে চাইছেন না, অ্যাম্বুলেন্সে দাও, মেডিকেল পাঠা আগে, আগে চেক আপ হোক ওর, তারপর জানবো কে আছে না আছে, আমরা খোঁজ নিয়ে নেব। তখন অ্যাম্বুলেন্স দিয়ে মেডিকেল পাঠিয়ে দিলাম। এইরকম এরকম একটা জিনিস হয় না। এই বাচ্চাটা এখন কি করছেন জানেন না? জানি না। এমন কোনো ঘটনা ঘটেছে যেটা মনে হচ্ছে ইস, আর একটু যদি করতে পারতাম বেঁচে যেত? দেখেন, অনেকই জিনিস হয়, কিন্তু সেটা আঘাত করে অনেক। এমন কিছু যেটা দুম করে বারবার মাথায় ফিরতে আসে? মাথায় ফিরতে আসে এবং আমার ভুলটা আমাকে রিপিট করিয়ে দেয়। তুমি কোথায় গিল্টি আছো, তুমি কি ভুল করলে, তুমি যেটা ওটা না করলে ও বেঁচে যেত। তখন আমার দুঃখ হয়, আমি কেন ভুল করলাম এটা। এরকম কিছু শেয়ার করবেন? দেখেন, মানুষের জীবনের মধ্যে কোন সময় কি যে আপনার সামনে ঘটবে সে আপনিও জানেন না, আমিও জানি না। কিন্তু পরিস্থিতি যেটা আগুনের কিংবা ভিড়ের ক্রাউডের মধ্যে কোনো জিনিস ঘটে গেল, তখন মাইন্ডটাকে প্রিপেয়ার করতে হবে কি আমাকে কি করতে হবে। সেই মাইন্ডটা আপনার ডেভেলপ হতে হতে যে সেকেন্ড টাইম লাগে তার মধ্যেই আপনাকে সব কিছু চিন্তা করে তাকে পুট আপ করতে হবে। তখন আপনি পুলিশ অফিসার থাকুন কিংবা সিভিলে থাকুন কিংবা ফায়ার ব্রিগেডে থাকুন, কিন্তু আপনার মাইন্ডটা যখন কাজ করতে আরম্ভ করে দেয় তখন আপনার বডির ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যায়, আর আপনি ফায়ার ব্রিগেড থেকে ভালো কাজ করে বেরিয়ে যাবেন। রিসেন্টলি একটা ওয়েব সিরিজ বেরিয়েছে, তো সেখানে বেসিক্যালি দেখাচ্ছে যে ফায়ার ব্রিগেডের লোকদের পুলিশের থেকে কম সম্মান দেওয়া হয়, যদিও তাদের লাইফ রিস্ক অনেক বেশি হয়। তো আপনারও কি সেটাই মনে হয়, ফায়ার ব্রিগেডের লোকেদের সম্মানটা একটু কম পাচ্ছে? ইয়েস ইয়েস, আমরা খুব একটা পাত্তা দিই না। তার কিছুটা কারণ আছে, তার জন্য সমাজকে আমি দোষী দেব না, কেন ফায়ার ব্রিগেডও সমাজের ভিতরেই আছে, সমাজকে নিয়ে ওরাও আছে, কিন্তু টেকনিক্যালি ওরা কোনো কোনো জায়গায় কিছু ভুল করে বসে। আর যে কোনো ভুল সমাজের জন্যে তখন সমাজ সেটাকে ভাইটালভাবে ধরে নেয়, হ্যাঁ তোমরা দেরিতে এসছো। এই যে জিনিসটা মাইন্ডে ঢুকে গেছে, সেই জিনিসটা মাইন্ডে ওরা নিয়ে সমস্ত ফায়ার ব্রিগেডকে গিল্টি করে দেয়, এটা উচিত নয়। তাই কি? নাকি আমার মনে হয় যেহেতু অন্যদিকে আমাদের ধরে জেলে পুড়তে পারবে সেই ভয়ে সম্মানটা করি, আর এখানে শুধু হেল্প করে বলে সম্মান করি না। আমি নিজে মার খেতে খেতে বেঁচেছি। পাঁচ সার্কাস থেকে আগে আগুন লেগেছিল, একটা ফায়ার ব্রিগেড পৌঁছিয়েছে, পাড়ার লোকরা মারতে আরম্ভ করলো, ওখানে একটা মার্বেলের কারখানা, ওর মধ্যে আমি ঢুকে গেলাম। আমি খালি হেলমেট গানবুট পরা, ওরা ভেবে যে ফায়ার ব্রিগেড, আমি সিভিলে ছিলাম, তবুও পাবলিক
দমকল লোককে পেটাচ্ছে। তখন লালবাজার কন্ট্রোলকে ফোন করলাম, স্যার আমি এখানে আছি, ফোর্স পাঠান, এখানে মারপিট আরম্ভ হয়ে গেছে। বললো ঠিক আছে, ফোর্স চলে গেছে অলরেডি, আমরা আগে খবর পেয়ে গেছি, আমরা ফোর্স পাঠিয়ে দিয়েছি। যেই পুলিশ এন্ট্রি নিল, তারপর আমি ওই কারখানা থেকে বেরিয়ে ফায়ারের দিকে এগোলাম। কেন ওই কাজ করতে গিয়ে আমাকে দুটো থাপড় মেরে দেয়। এই কালুর ক্যানিক স্ট্রিট চুরি মার্কেট যেটা পুড়লো, ওখানে যে ডালা লাগায় গুন্ডা, সে আমাকে একটা চোর মেরে দিল। ডিসি সেন্টার সামনে দাঁড়িয়ে ওকে ডাকলো, ওকে মারলে কেন? বলে ও চোর। তুমি কি করে চেনো ও চোর? ও কি আছে না আছে আমরা চিনি, তোমাকে মারতে হবে না, আর তোমাকে বলতে হবে না, ও কাজ করতে এসছে, ও ঠিক কাজ করবে। জেলে দিয়েছে আমার সামনে। কেন? ও লোকাল লোক, ও আমাকে চেনে না। তখন আমি এই ফায়ার ব্রিগেডে কোনো অনুষ্ঠান ছিল বড়, তখন আগে যে প্রদীপ চট্টোপাধ্যায় যে মিনিস্টার ছিলেন ফায়ার, ওকে বললাম স্যার, ও বললো বিপিন তোমার কী লাগবে, কী চাই? আমি স্যার একটা মেডেল দিন, আমি সিভিলে যাই, আমাকে হয়তো কেউ চেনে না, মেরে দেয়। এই ওকে লিখে দাও কী লিখতে হবে, ও মেডেল বানিয়ে নিই, যা খরচা লাগবে ওকে দিয়ে দেবে। আচ্ছা, তো এখন মোরালের শেষ, কিন্তু আপনার পদ্মশ্রীটা না দেখে তো শেষ করা যাবে না। না না, নিশ্চয়ই দেখবেন। এটা পদ্মশ্রী, ওইটা এটা ডেমি, মানে পদ্মশ্রীর সঙ্গে এটা দিয়েছে। এটা হারিয়ে গেলে কোটি কোটি টাকা দিলেও পাবো না, কিন্তু আপনাকে যদি পড়ে যেতে হয়, এটা পড়ে যাবেন। এটা হারিয়ে গেলেও কোনো চিন্তা নেই, এটা যাতে না হারে। আর এই বইতে ওরা আমার পুরো ডিটেলস কেন আমাকে পদ্মশ্রী দিল তার সেটা লেখা ডিটেলস লেখা আছে। বাস, আমি এই প্রথম দেখছি কেউ পদ্মশ্রী পেয়েছেন, সুন্দরভাবে পুরো কেন দিয়েছে, কি বৃত্তান্ত সবই দেওয়া থাকে। বাহ। তো কেমন লাগছিল প্রণব মুখার্জি যখন পড়িয়ে দিচ্ছিলেন? বাংলায় কথা বললেন? ওনার সঙ্গে বাংলাতেই কথা বললাম, বাংলা কথা শুনে ও হেসেও দিলেন। ভাবলো কি ছেলে, গুজরাটি হয়ে অত ভালো বাংলা বলছে। আরে আপনি তো এখানকারই জন্ম, গুজরাটি তো আগে জেনারেশন। ভালোবাসার মধ্যে একটা মূল্য আছে বাঙালিদের মধ্যে, অত যে ভালোবাসা আছে, সুইট আছে, আর কোনো স্টেটে পাবেন না। তাই না? একদম। গুজরাটে গেলাম, ওখানকার বাচ্চারা বড় বড় বয়স্ক লোক, বাবার মতন বয়স্ক লোক, তার থেকে বিড়ি খাচ্ছে, কোনো রেসপেক্ট নেই। ওখানে ব্যাংকে যান আপনি, কোনো লেডিসকে বাসে এসছে বসবে বলে আপনি সিট ছেড়ে দিলে লোক আপনার উপরে হাসবে। এখানে আমরা রেসপেক্ট করি না, আগে মা বসুক। দেখি অন্যগুলো দেখি, ওইখানে ওটা কি এইসব, এটা পুলিশ ডিপার্টমেন্ট থেকে দিয়েছে, কলকাতা পুলিশ। মানে আর আমার যা অবস্থা হয়েছে না, এখন মেডেল রাখা। এখানে আপনার এখানে বাইরে মিস্ত্রি কাজ করছে, থামিয়ে বসুন, থামিয়ে তাদেরও এবার ছেড়ে দিতে হবে, ঠিক আছে, একটু যোগাযোগ থাকুক, এই আছে।